সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে বিরোধী দলীয় জোট। অবশ্য সংসদেই এ নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রোববার সংসদ ভবনের সামনে এসব কথা বলেছেন তারা। এদিকে অধিবেশনে জুলাই সংস্কার পরিষদ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন সরকারি এবং বিরোধী দলের সদস্যরা। ফরহাদ ইবনে মালেক জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় সংসদে প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনায় তারকাখচিত প্রশ্ন, রাষ্ট্রপতির বক্তব্যের ধন্যবাদ প্রস্তাব সব ছাপিয়ে আজ সবার নজর ছিল সংবিধান সংস্কার পরিষদ নিয়ে। এদিন প্রশ্নোত্তর পর্ব শেষেই বিরোধী দলীয় নেতা জানতে চান কেন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হচ্ছে না। যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে, ঠিক একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদেরও সভা আহ্বান করা হবে। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। এর জবাবে পয়েন্ট অফ অর্ডারে কথা বলেন সরকারি দলের অন্যতম নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এই যে আর্টিকেল 72 অনুসারে সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। তা এখন যদি তাদের প্রশ্ন অনুসারে এই আদেশটা যদি বৈধ হয়, রাষ্ট্রপতি যে আদেশটা জারি করেছেন সেটা যদি সাংবিধানিক হয়, সেটা আমরা এখানে আলোচনা করতে পারি। অধিবেশন শেষে বিরোধী জোটের নেতারা বলেন, সংসদে সমাধান না হলে বিষয়টি নিয়ে রাজপথে নামবেন তারা। এটা হচ্ছে অর্ধেক মানলাম না, মানে এই নির্বাচনের গণভোটটা হচ্ছে আনকনস্টিটিউশনাল, কিন্তু সংসদীয় নির্বাচনটা আবার কনস্টিটিউশনাল। তো এই জায়গায় যে একটা ধরেন ডুয়েল অবস্থান, এটা আসলে স্পষ্ট না। পুরা নির্বাচনের গণভোট নিয়ে সেখানে একটা দ্বিচারিতা করা হয়েছে, এখানে হচ্ছে ঐকমত্য কমিশন নিয়ে একটা দ্বিচারিতা করা হয়েছে। সংসদের ভিতরেই এর সমাধান আমরা করতে চাই, কিন্তু কোনো কারণে যদি সংসদের ভিতরে আমরা এর জনগণের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে তখন আন্দোলনে যেতে হবে, কিন্তু আমরা ওইটা চাই নাই। বিএনপির পক্ষ থেকে অবশ্য সংসদের ভেতরেই জুলাই সংস্কার পরিষদ নিয়ে আলোচনার ইঙ্গিত দেওয়া হয়েছে। জুলাই জাতীয় সনদকে আমরা সম্মান করি, প্রত্যেকটা অক্ষর এবং শব্দকে আমরা ধারণ করি। জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেই বিষয় নিয়ে এই মহান সংসদে আলাপ হবে, আইন প্রণয়ন হবে, অ্যাকর্ডিংলি যদি প্রয়োজন হয় সংবিধান সংশোধন হবে, তারপরে যদি কোনো পরিষদ গঠন করতে হয় সেটা তারপরের ব্যাপার। আমরা কনস্টিটিউশনালি যাই। এদিকে চলমান অধিবেশনেই বিষয়টি নিয়ে আলোচনার জন্য নোটিশ দিয়েছে বিরোধী জোট। ফরহাদ ইবনে মালেক, ৭১, ঢাকা। আগের মতোই সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। ওই ব্যবস্থা পুনর্বহাল করে দেয়া এই রায়ে নির্দেশনা দিয়েছে আপিল বিভাগ। রোববার রায়ের পূর্ণাঙ্গ নথি প্রকাশ করা হয়েছে, যেখানে আইনজীবীরা বলছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে প্রয়োজনীয় সংশোধনী আনতে পারবে সংসদ। বিস্তারিত জানাচ্ছেন মইনুল মারুফ। বাতিলের প্রায় 14 বছর পর বিএনপি, জামায়াত ও 5 বিশিষ্ট ব্যক্তির আবেদনে গত নভেম্বরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার রায় দেন আপিল বিভাগ। ওই রায়ের পূর্ণাঙ্গ নথি প্রকাশ পেয়েছে। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের লেখা 74 পৃষ্ঠার ওই রায়ে বলা হয়েছে, এই ব্যবস্থা চতুর্দশ বা আগামী জাতীয় সংসদ থেকেই কার্যকর হবে। একই সঙ্গে নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে দায়িত্ব দেওয়ারও বিধান বহাল রাখা হয়েছে। সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ ছিল যে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন প্রধান চয়েস, এরপরে বিভিন্ন স্তরে সর্বশেষ কিন্তু রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হয়েছিল। এই সংশোধনী পুরাটা ফিরে আসার মাধ্যমে আদালতের রায়ে ওই পুরা বিধানটাই ফিরে আসলো। তবে তত্ত্বাবধায়ক সরকারের গঠন ও কাঠামো নিয়ে প্রয়োজন হলে বর্তমান সংসদ আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবে বলে মনে করেন আইনজীবীরা। আদালত এটাকে পুনরুজ্জীবন করেছেন, একথা ঠিক। কি হিসেবে পুনরুজ্জীবন করেছেন? অতীতে যে ফরম্যাটে ছিল সেই ফরম্যাটে। এই ফরম্যাটের মধ্যে যদি কোনো পরিবর্তন আনতে চান, তাহলে বাকিটা নির্ভর করবে বর্তমান পার্লামেন্ট কিভাবে চিন্তা করছেন তার উপরে। এই ব্যাপারে আমরা আদালতে দেখিয়েছিলাম, একটা জাজমেন্টে কোর্ট করেছেন যে জুলাই জাতীয় সনদে তত্ত্বাবধায়ক সরকারের একটা ডিফারেন্ট ফরম্যাটকে প্রস্তাব করা হয়েছিল। এই ফরম্যাট যদি জাতীয় সংসদ গ্রহণ করতে চান, তাহলে জাতীয় সংসদের সামনে ওটা গ্রহণ করতে এই রায় থাকা সত্ত্বেও কোনো বাধার কারণ হবে না। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ ঘোষণা করে রায় দেন আপিল বিভাগ। পরে সংবিধানের ৫৫ সংশোধনীর মাধ্যমে ওই বিধান বাতিল করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সংসদ। মাইনুল মারুফ, ৭১, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সংসদ সদস্য মির্জা আব্বাসকে
সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। বেলা 11:20 তাকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, মির্জা আব্বাসের শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল। মাহিলা ইসলামের রিপোর্ট। গেল বুধবার মধ্যরাতে গুরুতর অসুস্থ অবস্থায় বিএনপির বর্ষিয়ান নেতা মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার তাকে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিনই তার মস্তিষ্কে 2 দফা অস্ত্রোপচার করা হয়। অবশেষে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে সিঙ্গাপুরে। রোববার সকালে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ছেড়েছে। তার সাথে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস, বড় ছেলে ইয়াসির আব্বাস এবং কর্তব্যরত চিকিৎসক। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, মেডিকেল বোর্ডের পরামর্শেই মির্জা আব্বাসকে বিদেশে নেওয়া হয়েছে। মুক্ত সেটি বলা খুব মুশকিল এবং তার যে চিকিৎসাটি যেন উন্নত হয় এবং সেখানে তার যে উপসর্গগুলো আছে সেই উপসর্গগুলো কিছুটা যেন ডেভেলপমেন্ট হয়, ভালো হয়, সেটার জন্যই আসলে তার বিদেশে পাঠানো। তিনি জানান, প্রাথমিক পর্যায়ের সকল চিকিৎসা এভারকেয়ারে দেওয়া হয়েছে। সিঙ্গাপুরে নিয়ে তাকে আরও আধুনিক চিকিৎসা দেওয়া হবে। স্ট্রোকের পেশেন্টের রিহ্যাব, সেই ধরনের উন্নত মানের কী ধরনের ব্যবস্থাগুলো নেওয়া যেতে পারে সেটার জন্য আসলে তারা বোর্ড পরামর্শ দিয়েছেন যে আপনারা এই অবস্থায়, এবং বিশেষ করে এই ধরনের পেশেন্টের ইনফেকশনের একটা সম্ভাবনা থাকে খুব বেশি, প্রন টু ইনফেকশনটাকে কন্ট্রোল করার জন্য এবং ইনফেকশনের উন্নত চিকিৎসার জন্যই তাকে আসলে বাইরে নেওয়ার ব্যাপারে বোর্ড সুপারিশ করেছেন। এই সময় তার স্বজনরা জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে। ডাক্তার বলেছে যে আপনার 10 থেকে 15 দিন সময় লাগবে পুরোপুরি সম্পূর্ণ আপনার সুস্থ হওয়ার জন্য। ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে উনি চিকিৎসাধীন থাকবেন এবং ওনারও আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 2টা অপারেশন হয়েছে এভারকেয়ার হাসপাতালে, তো সেটা সফলভাবে হয়েছে। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়ার আবেদন করেছেন তিনি। মাহিলা ইসলাম, 71, ঢাকা। রেশনিং বাতিল করে পাম্পগুলোকে চাহিদা মতো জ্বালানি তেল দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। রোববার এই তথ্য দিয়েছেন বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আর এই সুযোগে কেউ মজুত করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আর প্রতিমন্ত্রী জানিয়েছেন, বড় মৌসুম পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে রাশিয়া সহ বেশ কয়েকটি দেশ থেকে তেল আনা হচ্ছে। এদিকে অর্থ উপদেষ্টা বলছেন, এ নিয়ে টাকার কোনো সমস্যা হবে না। শারমিনীরা রিপোর্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধে জ্বালানি সংকটের আশঙ্কায় গত 6 মার্চ থেকে তেল বিক্রিতে রেশনিং বা সীমা নির্ধারণ করে দেয় সরকার। এতে পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। তেল নিতে গিয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে। সরকার বলছে, জ্বালানি তেলের যথেষ্ট যোগান রয়েছে, তাই রেশনিং পদ্ধতি তুলে নিয়েছে সরকার। যখন রেশনিং আমরা করেছি এটা তো লুকোছাপা করি না, আমরা তো বলেছি, এবং আমরা আজকে থেকে যে কোনো বিধিনিষেধ আরোপ করছি না, এটা যে আমরা তুলে নিচ্ছি এটাও সুস্পষ্টভাবে ঘোষণার মাধ্যমে, গণমাধ্যমের বন্ধুদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা উপস্থাপন করেছি। যখন এই কথাটি বলছি তখন এই কথা এবং এই কাজটি প্রতিপালন করবার জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি করবো ইনশাল্লাহ। জ্বালানি প্রতিমন্ত্রী আরও জানান, চাহিদা মতো তেল নিয়ে কেউ মজুত করছে কিনা সে বিষয়ে নজরদারি করবে সরকার। আশেপাশে কেউ যেন কোনো অসাধু ব্যক্তি অসাধু উপায়ে এই তেল মজুত করে বাড়তি ফায়দা লুটবার কোনো অপচেষ্টা না করতে পারে, এই ব্যাপারে যদি আমরা সকলে সতর্ক দৃষ্টি রাখতে পারি, আমি মনে করি এই বিষয়টি সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত বহাল থাকবে। তিনি আরও জানান, বড় মৌসুম পর্যন্ত জ্বালানি তেলের মজুদ নিশ্চিত করার চেষ্টা করছে সরকার। রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে তেল আনার প্রক্রিয়া চলছে। এখনই জ্বালানি তেলের দাম বাড়বে না বলেও জানান তিনি। আমরা সকলের কাছেই বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের সাথে সহযোগিতা চেয়েছি। এদিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো মূল্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে। সরবরাহের ক্ষেত্রে বিভিন্ন সূত্রের মাধ্যমে চেষ্টা করছি। একই কায়দায় ইতিমধ্যেই আমি উল্লেখ করেছি যে আমাদের যে সমস্ত জায়গা থেকে অর্থাৎ কম সুদে আমার অর্থায়ন করা যায় সেই সমস্ত সূত্র থেকে আমরা অর্থ আহরণের চেষ্টা করছি। ফ্যামিলি কার্ডে কোনো রাজনীতিকরণ করা হয়নি, কৃষক কার্ডেও এটি বজায় থাকবে। ফ্যামিলি কার্ডে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়নি, একইভাবে ফার্মার্স কার্ডেও কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়নি। শারমিনীরা, 71, ঢাকা। ঈদের ঢাকা ছাড়ার আগে নগদ অর্থ, স্বর্ণালংকার এবং গুরুত্বপূর্ণ দলিল বাসায় না রেখে প্রতিবেশী বা আত্মীয় স্বজনের কাছে রাখার পরামর্শ দিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। ঢাকায় কারো আত্মীয় স্বজন না থাকলে প্রয়োজনে এসব মূল্যবান জিনিসপত্র থানায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি। আর ঈদে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দুপুরে সংবাদ সম্মেলনে
ডিএমপি কমিশনার এসব কথা জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। ঈদের বাকি এখনো প্রায় সপ্তাহখানেক, কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গেছে বাসাবাড়িতে চুরি, ডাকাতি আর রাস্তায় ছিনতাই। আগে মোহাম্মদপুর, মিরপুর সহ নির্দিষ্ট কিছু এলাকায় এসব অপরাধ বেশি ঘটলেও গত 2 বছরে মগবাজার, শান্তিনগর, সিদ্ধেশ্বরী সহ পুরান ঢাকা, রামপুরা, উত্তরা, এয়ারপোর্ট ও ধানমন্ডি সহ রাজধানীর বিভিন্ন অংশে বেড়েছে কিশোর গ্যাং আর চুরি, ডাকাতি, ছিনতাইয়ের উৎপাত। তবে স্থানীয়দের তৎপরতায় তাৎক্ষণিক কিছু আসামি ধরা ছাড়া পুলিশের তেমন কোনো কার্যক্রম চোখে পড়ছে না বলে অভিযোগ রয়েছে। ফলে এবছর ঈদ যত কাছে এগিয়ে আসছে ততই রাজধানী জুড়ে বাড়ছে চুরি, ডাকাতির দুশ্চিন্তা। বিশেষত যারা বাসা খালি রেখে গ্রামের বাড়ি যাবেন তারা আছেন ব্যাপক আশঙ্কায়। তাদের জন্য অবশ্য নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পরামর্শ ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনারের। আপনাদের বাসা বা ফ্ল্যাটে ক্রস সার্কিট ক্যামেরা নতুন স্থাপন করার জন্য অনুরোধ করছি। যেগুলো পুরাতন আছে সেগুলোকে সচল করার ব্যবস্থা করতে হবে। নগদ অর্থ, স্বর্ণালংকার বা গুরুত্বপূর্ণ দলিলপত্রাদি অরক্ষিত অবস্থায় রাখবেন না। এগুলা হেফাজতে আপনার আত্মীয় স্বজনের বাসায় রেখে যাবেন। প্রয়োজনে আমাদের পুলিশের সাহায্য নেবে, অসুবিধা কি বলে ক্ষেত্রে বিশেষে থানা রাখতে পারে। রাজধানীর নতুন তৈরি হওয়া অপরাধের কেন্দ্রগুলোতে নজরদারি চলবে বলেও দাবি তার। 300-র উপরে মোটরসাইকেল এবং গাড়ি যোগে মোবাইল পেট্রোল করতেছে। চেকপোস্ট রাতে বেলা 70-এর উপরে চেকপোস্ট আছে। আমাদের ফুড পেট্রোলও অজস্র আছে। অতএব এর বাইরেও অতিরিক্ত অফিসার ফোর্স মোতায়েন করে এলাকাগুলো কন্ট্রোল করা হচ্ছে। কিশোর গ্যাং ধরার কথা বললেও জামিনে তারা বেরিয়ে গেলে কিছুই করা নেই বলে জানায় পুলিশ। তবে সাংবাদিকরা প্রশ্ন তোলেন এসব গ্যাংয়ের মূল হোতাদের না ধরা নিয়ে। তদন্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বা ক্ষেত্রে বিশেষে চলছে তদন্ত। তিনি জানান ঈদে ফাঁকা ঢাকায় যেন গাড়ি নিয়ে প্রতিযোগিতা না চলে সেজন্য থাকবে ভ্রাম্যমাণ আদালত। মোটর রেসিং রোধ করা বা ওভার স্পিডিং রোধ করার জন্য আমরা ঈদের দিন থেকে পরবর্তী কয়েকদিন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বনানী থেকে আবদুল্লাপুর যে সড়ক, এই সড়কটাও বেশ স্পিডি এবং গুলশান এবং অভিজাত এলাকা মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। রাজধানী ছাড়া ও ঢোকার রাস্তা ও ফুটপাত খালি রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। নজরদারি থাকবে অজ্ঞান পার্টি, মলম পার্টি ও পকেটমারদের তৎপরতা ঠেকাতেও। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। ঈদ উপলক্ষে বাস এবং ট্রেনে ঘরে ফিরছেন রাজধানীবাসী। নৌপথেও নির্বিঘ্নে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। আজ ট্রেনে ভিড় থাকলেও বাস এবং লঞ্চে মানুষের চাপ কম। ঈদের ছুটি শুরু হলে আগামী মঙ্গলবার থেকে সড়ক, রেল এবং নৌপথে ঘরমুখী মানুষের চাপ বাড়বে বলে জানিয়েছেন পরিবহন মালিকরা। এদিকে ঈদে ফিরতি যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। মোহাইমিনুল খান অপুর প্রতিবেদন। ঈদযাত্রার তৃতীয় দিনে ঘরমুখী মানুষের ভিড় বেড়েছে ট্রেনে। অতিরিক্ত ভিড় ও বিড়ম্বনা এড়াতে অনেকেই আগেভাগেই পরিবার পরিজন পাঠাচ্ছেন বাড়িতে। আগাম টিকিট কাটা যাত্রীদের কমলাপুর স্টেশন থেকে ট্রেনে উঠতে চেক করা হচ্ছে 3 স্তরে। তাৎক্ষণিকভাবে দেয়া হচ্ছে ট্রেনে দাঁড়িয়ে যাওয়ার টিকিটও। জয়ন্তীকাতে ব্রাউন বেরো যাচ্ছে, আমাদের বন্ধ হয়েছে আরো 5 দিন আগে, তো ওইখানে কিছু কাজ ছিল সেই কারণে একটু লেট করছি। হ্যাঁ, ঈদ শুরু হয়ে গেছে আরো 3-4 দিন আগে। আমরা হচ্ছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের টিচার, তো বিশ্ববিদ্যালয়ে তো ছুটি দিয়ে দিছে সরকার থেকে, তো বন্ধ হয়ে গেছে আর কি। এখন যাচ্ছি পরিবারে। অনলাইনে কাটা হয়েছে তো কোনো সমস্যা হয়নি আর কি। টিকিটটা তো আসলে আমরা অনলাইনে কাটি, এটা তো ব্যয়বহুল, তাই একটা কাটার জন্য অনেক চেষ্টা করতে হয়। তারপরে কেউ ভাগ্যে জুড়ে, কেউ ভাগ্যে জুড়ে না। আমরা সবসময় আগেই যাই, দাদু বাড়িতে যাব, তার জন্য সবাই অনেক এক্সাইটেড। আমি তাতা ভাই কিছি। হ্যাঁ, অনেক আনন্দ, বিশেষ করে তো ট্রেনে ওঠার জন্য আরো বেশি। রবিবার থেকে ঈদে ফিরতি যাত্রার আগাম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। এবার শতভাগ টিকিট ছাড়া হয়েছে অনলাইনে। ট্রেনের চেয়ে রাজধানীর বাস টার্মিনালগুলোর চিত্র অনেকটা উল্টো। ঘরমুখী মানুষের খুব একটা চাপ নেই বাসে। পরিবহন মালিকরা বলছেন ঈদের ছুটি শুরু হলেই ভিড় হবে যাত্রীদের। যাত্রী হয়তো 2-3 দিন একটু চাপ হতে পারে, 17-18 তারিখ 2 দিন একটু চাপ হতে পারে, কারণ 16 তারিখে অফিস ছুটি হওয়ার পরে কিছু যাত্রী আসতে পারে। চার্টের বাইরে ব্র্যান্ডের পরিবহন যেগুলো আছে, আমাদের চার্টের বাইরে বাড়তি নেওয়ার কোনো সুযোগ নাই। বাড়তি নেওয়ার সুযোগ ম্যাজিস্ট্রেট আসে, যদি সাথে ধরে একটা বড় জরিমানা হয়ে যাবে। আমি মাগুরাতে যাব, টিকিট কেটেছি, আলহামদুলিল্লাহ এবারের ঈদটা খুব ভালো কাটবে। দক্ষিণাঞ্চলগামী লঞ্চেও ভিড় বাড়তে শুরু করেছে। তবে লঞ্চ মালিকরা বলছেন পদ্মা সেতুর কারণে ঈদযাত্রায় ফাটা নেমেছে নৌপথে। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই তথ্য প্রযুক্তি খাতে বিশ্বের শীর্ষে পৌঁছবে বাংলাদেশ। আজ জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ইফতারে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।
একই অনুষ্ঠানে তথ্য এবং সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, তথ্য প্রযুক্তির সমৃদ্ধির মাধ্যমেই সরকার তার প্রতিশ্রুতিগুলো জনগণের কাছে দ্রুত পৌঁছে দেবে। সারা পৃথিবীর প্রতিটা দেশে এটা সময়টাই এরকম, সবার হাতে হাতে স্মার্টফোন যাবে। সবচেয়ে পিছিয়ে পড়া রাষ্ট্রগুলোর কাছেও ছিল। উনি এগুলো বলতেন, আমরা ফেসবুকে স্ট্যাটাস দেই, সেটাও তার কৃতিত্ব। সো এই কৃতিত্ব যখন কোনো সরকার দাবি করে, তাতে একটা জিনিস বোঝা যায় যে আসলে কিছু হয় নাই এই সেক্টরে। এবং আমরা এখন এই পুরো পিছিয়ে পড়া জায়গা থেকে সামনে আসা, তারপর তাল মেলানো এবং এগিয়ে যাওয়ার চেষ্টা, ইটস এ হিউজ টাস্ক আমি মনে করি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে তিনি ইতিমধ্যেই তার বিগত 1 মাসের ভিতরে জাতির সামনে তার যে নতুন ধ্যান ধারণা সেটা উন্মুক্ত করে দিয়েছেন এবং তিনি অলরেডি তার চিন্তাধারাকে বাস্তবায়ন করতে শুরু করেছেন। এই জগতের আমাদের সমমনাদের যে জ্ঞান, যে তাদের যে মেধা, তাদের যে যোগ্যতা, দক্ষতা, এটাকে যদি আমরা যৌথভাবে কাজে লাগাতে পারি, তাহলে তাদের কালেকটিভ ইন্টেলেকচুয়াল প্র্যাকটিসটা দেশের জন্য, দলের জন্য, মানুষের জন্য আমরা কাজে লাগাতে পারবো। দর্শক, অমর 21শে বইমেলার শেষ দিন আজ। অন্যান্য দিনের মতো আজও বেলা 3টা থেকে শুরু হয়েছে মেলা। এ নিয়ে আরও খবর আমরা জানবো। সোহরাওয়ার্দী উদ্যানে আছেন আমাদের সহকর্মী পার্থ সঞ্জয়, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। পার্থ, একটু জানাবেন শেষ দিনের বইমেলার সবশেষ কি খবরাখবর আছে আপনার কাছে? আর এবার যেহেতু রোজার মধ্যে বইমেলা পড়েছে, আসলে সেক্ষেত্রে কতটা সফল হলো এবারের বইমেলা? লেখক প্রকাশকরা কি বলছেন? ধন্যবাদ ইরশাদ আমিন। আর মাত্র 1 ঘন্টা বাকি আছে বইমেলা শেষ হবার। রাত 9টায় পর্দা নামবে 2026 সালের অমর 21শে বইমেলা, যে বইমেলা ফেব্রুয়ারি ছাপিয়ে মার্চের 15 তারিখ পর্যন্ত করালো এবং মেলার মেয়াদ ছিল মাত্র 18 দিন। নানা দোলা চলে এবারের বইমেলা এবং সেই বইমেলায় আমরা দেখাতে পারি যে আপনি যেমনটা জানতে চেয়েছেন যে কেমন আসলে হলো, সফল হলো কতটা। সমাপনী অনুষ্ঠান হয়েছে, সেখানে দাবি করা হয়েছে বাংলা একাডেমির পক্ষ থেকে 18 দিনে 17 কোটি টাকার বই বিক্রি হয়েছে এবং মেলায় নতুন বই এসেছে আজকে 18তম দিনে 236টি এবং 236টি নিয়ে মেলায় নতুন বই এসেছে 2007টি। এটি আসলে 17 দিনের হিসাব। প্রথম দিনে মেলার তথ্য কেন্দ্রে কোনো বইয়ের তথ্য ছিল না, অর্থাৎ 2007টি বইয়ের মধ্যে এটি বলা যায় অন্য বছর মেলায় সাধারণত 3 থেকে 3,500 বই বের হয়, এবার 2007টি। তাহলে বুঝতেই পারছেন, এবং মেলার সময় কম। সে অনুযায়ী যদি আমি আনুপাতিক হারে বলি তাহলে মেলার বইয়ের সংখ্যা ঠিক আছে, কিন্তু আসলে বিক্রি কতটা হয়েছে রোজার মধ্যে যেন হয়েছে সেটি হচ্ছে যে বাংলা একাডেমি থেকে যে তথ্য জানানো হয়েছে 17 কোটি টাকার, কিন্তু প্রকাশকরা বলছেন পাশাপাশি যে মেলায় বিক্রি কমেছে 80 ভাগ বিক্রি কমেছে গেল 2 বছরের তুলনায়। কেউ কেউ বলছেন গেল বছর মেলা, সেই মেলায় যদি থেকে 60 ভাগ বিক্রি কমেছে এবং যদি এর আগের বছরের তুলনা করা হয় তাহলে 80 ভাগ বিক্রি কমেছে। অর্থাৎ যদি 2024 সালে 100 টাকার বিক্রি হয়ে থাকে, এবার হয়েছে 20 টাকা। এবং এটি হচ্ছে যে প্রকাশকদের কথা, এবং প্রকাশকরা সংবাদ সম্মেলন করে সেটি জানিয়ে দিয়েছেন। এবং একই সঙ্গে যদি বলি যে পাঠকের ভিড়, পাঠকরা এসেছেন এই মুহূর্তে যে ভিড়ের ছবিটা হয়তো দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে, এই ছবিটা কিন্তু মেলার সবসময় ছবি নয়। মেলা আমরা ঢুকেছে পাঠকের সংকটে এবং সেই সংকট সবকিছু কাটিয়ে মেলা আসলে ফিরবে আগামী বছর তার পুরোটুকু সুর নিয়ে, এমনটাই প্রত্যাশা করছি আমরা। নিশ্চয়ই আগামী বইমেলার আমন্ত্রণ জানিয়ে দর্শকদের ধন্যবাদ ইরশাদ। ধন্যবাদ পার্থ সঞ্জয়। দর্শক, অমর 21শে বইমেলার সবশেষ দিনের খবরাখবর আমরা জানছিলাম আমাদের সহকর্মীর কাছ থেকে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন 71 ইউটিউব চ্যানেলে। থাকবেন 71-এর সাথে।